তো যার সাথে ঘটেছে তার নাম হচ্ছে মানিক মিয়া, তার বাড়ি সিলেটে। বড় একটা গেরস্ত বাড়িতে বছর চুক্তিতে কাজ করেই তার জীবন চলে, যার পরিপ্রেক্ষিতে সেই গোমতী নদীর পূর্ব পাশের গ্রাম উত্তর হামলাবাড়ির কোনো এক গেরস্ত পরিবারে বছর চুক্তিতে কাজে যোগদান করে এই মানিক মিয়া। মানিক মিয়া ছিল সুঠাম দেহের অধিকারী আর খুব ভালো মনের একজন মানুষও ছিল, খুব সাহসী একজন মানুষ বলতে হবে। গ্রামের সব লোকের সাথেই তার চলাফেরা ছিল। সিলেটে বাড়ি হলেও দীর্ঘদিন ধরে কিন্তু এই এলাকাতেই তিনি রয়েছেন আর সবার সাথে তো ভালো সম্পর্ক। তার যেই বাড়িতে উনি চুক্তিভিত্তিক রয়েছেন সেই বাড়ির সদস্যরাও তাকে খুব ভালোবাসে। ওই বাড়ির প্রতি তার যথেষ্ট আনুগত্য ছিল, কাজে ফাঁকি দিত না। তার সব কাজ শেষ করে মালিকের অন্যান্য কাজও করে দিত, যেটা তার চুক্তিতে ছিল না। এরপরে সে যেটা করতো সেটা হচ্ছে, তার তো শখ ছিল মাছ ধরা, সে মাছ ধরার জন্য চলে যেত। তার যিনি গেরস্ত ছিলেন, মানে যেই বাড়িতে উনি কাজ নিয়েছেন, তার কাছেও এই মানিক মিয়া ছিল খুবই পছন্দের একজন মানুষ। কারণ সবসময় দেখা যায় কি যে যারা দিনমজুর তাদের পেছনে লেগে থাকতে হয়, লেগে না থাকলে কাজে ফাঁকি দেয় অনেকেই। মানিক মিয়া ছিল এর ব্যতিক্রম। যেই মানুষগুলো কাজে কখনো ফাঁকি দেয় না, মানিক মিয়া তাদেরই একজন ছিলেন। মালিক কখনোই তাকে কাজের কথা সচরাচর বলতেই পারতেন না, তার আগেই দেখতেন যে মানিক মিয়া তার কাজ শেষ করে আছে। এই জন্য তার যিনি গেরস্ত বাড়ির মালিক, তিনি মানিক মিয়াকে নিয়ে তেমন কোনো চিন্তাই করতেন না। মানিক মিয়াও সে তার মতো করে কাজ করছে। আর মানিক মিয়ার তো নেশা ছিল মাছ ধরা। দিনের বেলা তো বাড়ির কাম কাজ করতে হয়, রাতের বেলায় মাছ ধরতে হবে। রাতের বেলা মাছ ধরে যে সে দিনের বেলা কাজে ফাঁকি দেবে এমন কাজও করতো না। তার কারণে তার মাছ ধরা নিয়ে ওই বাড়ির লোকদের কোনো আপত্তিও ছিল না। মাছ ধরতো, বিক্রি করতো, ওই বাড়ির লোকদেরকেও দিত। যে এই টাকাটা উনি পেতেন এটা তার পরিবারের জন্য রেখে দিতেন। তো এইভাবে চলছিল। একদিন রাতে খাবারের পর গোমতী নদীতে তার প্রয়োজনীয় মাছ ধরার সরঞ্জামাদি নিয়ে চলে যান মাছ ধরতে। আর উনি যান সেই ভয়ঙ্কর ওই কুড়ের পাশে। ওই সময়ে পানি কম ছিল, মাছ ধরার উপযুক্ত একটা সময় ছিল। আর ওই কুড়ের আশেপাশের জায়গাটা তার খুব পছন্দের জায়গা ছিল, ওখানে অনেক মাছ উনি পেতেন। উনি আবার অন্য পদ্ধতিতে মাছ ধরতেন। উনি এলোমেলোভাবে জাল ফেলতেন না। ওই যে জালটা ব্যবহার করতেন, ঝাঁকি জাল আর কি, যেটা ছুঁড়ে মারা হয়। উনি দেখতেন যে কোন জায়গায় পানি একটু অস্বাভাবিক রকমের নড়াচড়া করছে, ওখানে হয়তো বা কোনো মাছ এসেছে। উনি ওই পানির একটা ঢেউ বা এরকম দেখলে বুঝতে পারতেন ওখানে কোনো মাছের আনাগোনা আছে। এই বিষয়ে ওনার একটা ভালো জ্ঞান ছিল। তো ওই জায়গাতে উনি জাল ফেলতেন। জাল ফেলার পর উনি আবার ওই জাল ফেলার জায়গাটাতে নেমে পড়তেন। নেমে পড়ে বোঝার চেষ্টা করতেন জালের মধ্যে বড় কোনো মাছ পড়েছে কিনা। অনেক সময় হয় কি বড় মাছ জাল ছিঁড়ে বা জালের নিচ দিয়েও বের হয়ে যেতে পারে। এই জন্য উনি আবার ওই জালের ওই জায়গাটাতে যেতেন, ডুব দিয়ে দেখতেন যে ওখানে কোনো বড় মাছ পড়েছে কিনা। তো এটা ওনার অভ্যাস ছিল। মোটামুটি ভালো মাছই উনি পেতেন। উনি এরকম একটা সময় বসে আছেন অপেক্ষায় যে কোথায় জাল ফেলবো। উনি অপেক্ষা আছেন যে কোন জায়গায় জাল ফেললে বড় মাছ পাওয়া যাবে। হঠাৎ করে উনি দেখেন যে ওই যে কুড়, ওই জায়গাটাতে একটা বিশাল ঘূর্ণি বা পাকের সৃষ্টি হয়েছে। এত বড় ঘূর্ণি উঠেছে যা দেখে রীতিমতো ভয় পেয়ে যান। তার কাছে মনে হয় যে ওই ঘূর্ণিতে যদি কোনো পাহাড় ফেলে দেওয়া হয়, ওই পাহাড়ও এক নিমিষে তলিয়ে যাবে। উনি এই ভয়ঙ্কর ঘটনা দেখে তার যে সরঞ্জামাদি ছিল সেগুলো ওখানেই ভয়ে ফেলে দিয়ে দৌড়ে বাসায় চলে আসে। কাউকে কিছু না বলে ঘুমিয়ে পড়ে। রাতের বেলা তেমন কিছু হয় নাই। পরদিন সকালবেলা গিয়েছে ওই পাড়ে মাছ ধরার সরঞ্জামাদি নিয়ে আসার জন্য, যে গিয়ে দেখে যে সব কিছু ঠিকঠাক আছে। ওই জিনিসগুলো নিয়ে এসে আবার উনি সারাদিন কাজকাম করেছেন। সন্ধ্যার পরে উনি চায়ের দোকানে গিয়েছেন চা খাওয়ার জন্য, সেখানে তার পরিচিত যারা আছে তাদের সাথে এই বিষয়টা কিন্তু শেয়ার করেছেন। ওই রাত্রে উনি তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে যান। মাছ ধরতে যাওয়ার ইচ্ছা ছিল না, কারণ গত রাতে উনি যেটা দেখেছেন এরপরে তো মনের মধ্যে প্রচণ্ড ভয় সৃষ্টি হয়েছে। ওই রাত্রে উনি একটা স্বপ্নে দেখেন যে উনি নদীর ওই জায়গাটাতে দাঁড়িয়ে আছেন যেখানে ওই ঘূর্ণি পাকটা দেখেছিলেন।
আর ওখানে আবার একটা ঘূর্ণিপাক সৃষ্টি হয়েছে। ওর ভেতর থেকে ভয়ঙ্কর এক কণ্ঠে অদৃশ্য কেউ কথা বলছে, মনে হচ্ছে ওই নিচ থেকে কেউ কথা বলছে। অনেক সময় দেখা যাচ্ছে যে কেউ যদি নিচ তলায় দাঁড়িয়ে পাইপের ভেতর দিয়ে শব্দ করে, উপর থেকে কেমন শব্দ শোনা যাবে, ওই রকম শব্দ। মানে তো নিচ থেকে কেউ কথা বলছে এবং তাকে বলছে যে মানিক মিয়া, তুই কখনোই এদিকে আসবি না মাছ ধরার জন্য। যদি বাঁচতে চাস অন্য জায়গায় মাছ ধর, কিন্তু এই এলাকার আশেপাশে আসবি না। এটাই তোর জন্য নির্দেশনা থাকলো। তো এটা দেখার পর ওনার ঘুম ভেঙে যায়। উনি ভাবতে থাকেন, কি দেখলাম, ঠিকঠাক দেখলাম না স্বপ্ন দেখলাম না কি। উনি বিষয়টা বুঝতে পারছিলেন না। চিন্তা করলেন যে যেহেতু ভয় পাইছি ওইখানে, এই জন্য কি দেখলাম কি না। তো উনি আবার পরবর্তীতে যখন ওই চা খাওয়ার জন্য গিয়েছেন, ওনার বন্ধুবান্ধবদের সাথে কথা বলেছেন, এই বিষয়টা শেয়ার করেছেন। বন্ধুবান্ধবরা পরামর্শ দেয় যে ওইখানে না যাবার জন্য। তবে উনি আর আসলে এই বিষয়টা নিয়ে অতটা মাথা ঘামান নাই। এই বিষয়টা উনি যেই গৃহস্থ বাড়িতে থাকেন তাদের সাথেও শেয়ার করেছেন। একদিন রাতের বেলা উনি মাছ ধরার প্রয়োজনীয় সরঞ্জামাদি নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন। যাওয়ার আগে ওই বাড়ির সদস্যদেরকে বলেও গিয়েছিলেন। তো বাড়ির সদস্যরা কিন্তু বলেছিল যে তুমি কিন্তু ওই দিকে যাও না বাবা, সমস্যা হইতে পারে। উনি বলছেন ঠিক আছে, যাব না। এই বলে উনি বেরিয়ে গিয়েছিলেন। এদিকে সকাল হয়ে যায়, তাকে খুঁজে পাওয়া যায় না, সে আসে নাই। কি ব্যাপার, কি হলো, রাতেরবেলা মাছ ধরতে গেল। ওই বাড়ির লোকজনও চিন্তা করে যে ও কি আবার ওই দিকে চলে গেল কি না। তারা খোঁজ করতে শুরু করে যে কোথায় গেল। তো খুঁজতে খুঁজতে তারা কিন্তু ওই জায়গাতেই গিয়েছিলেন যেখানে মানিক মিয়ার মাছ ধরতে নিষেধ করা হয়েছিল। তারা ওখানে গিয়ে দেখে যে মানিক মিয়ার লাশ পানিতে ভেসে রয়েছে। আর মানিক মিয়ার ঘাটটা মানে উল্টো দিকে যে ঘোরানো তা না, মানে এক পাশ থেকে ঘুরিয়ে আবার আগের জায়গায় নিয়ে আসা হয়েছে। মানে 360 ডিগ্রি, মানে আগের এক পাশ থেকে মোচড় দিয়ে ঠিক আগের জায়গায় নিয়ে এসেছে। তাহলে কিভাবে ঘাটটা মোচড় দিয়েছে? এইভাবেই মানিক মিয়ার মৃত্যু হয়েছে। যেহেতু মানিক মিয়া মারা গেছে, ওই রাত্রে কি হয়েছিল এটা জানা যায় না। তবে সবাই ধারণা করে যে ওই ভয়ঙ্কর কুড়ে থাকা ওই গোমতী নদীর দেউই এই কাজটি করেছে। আর এই দেউকে দেখেছে। এখন পর্যন্ত ওরকম ঘটনা আমরা পাইনি প্রিয় লিসেনার্স। যদি আমরা পাই, আমরা সেটাও শেয়ার করবো ইনশাল্লাহ। ধন্যবাদ।